এক নম্বর কোশ্চেন রয়েছে, দেখো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কিসের সঙ্গে যুক্ত ছিলেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ইয়ং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন ইয়ং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে। এর সঙ্গে আমাদের জানতে হবে যে ডিরোজিও 1828 সালে একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও 1828 সালে যে একাডেমিক অ্যাসোসিয়েশন এটি প্রতিষ্ঠা করেন। এক নম্বর প্রশ্ন রয়েছে যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইয়ং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন। এর সঙ্গে জানতে হবে যে ডিরোজিও 1828 সালে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তাহলে একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ডিরোজিও। এবং কত সালে? 1828 সালে। এবং আরেকটি কোশ্চেন কি হলো যে ইয়ং বেঙ্গল মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন কে? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো যে নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্তযুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে গুপ্তযুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য কে পরিচিত ছিলেন? এ প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, সুশ্রুত ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য গুপ্তযুগে পরিচিত ছিলেন। এবং আরেকটি জানতে হবে যে চড়ক ছিলেন সম্রাট কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক এবং সুশ্রুত এখানে সুশ্রুত চিকিৎসাশাস্ত্রে অস্ত্রোপচার এর প্রচলন করেছিলেন কে? সুশ্রুত, বা শল্য চিকিৎসার জনকও বলা হয় সুশ্রুতকে। 3 নম্বর, নিম্নলিখিত কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? এই অপশানগুলোর মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন 1919 এর জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। ব্যাখ্যা: 1919 সালের 6 এপ্রিল গান্ধীজি রাওলাট আইনের প্রতিবাদে সারা ভারতে হরতাল দিবস পালনের ডাক দেন, যা রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত ছিল। এটাই ছিল গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন। 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে। তাহলে এই 1919 সালের 6 এপ্রিল গান্ধীজি রাওলাট আইনের প্রতিবাদে সারা ভারতে হরতাল দিবসের ডাক দিয়েছিলেন এবং এটা রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত এবং এটাই গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলনও ছিল। এবং 1919 সালের 13 এপ্রিল এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। এটিও পরীক্ষায় এসে থাকে। 4 নম্বর, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হবেন লর্ড মাউন্টব্যাটেন, অপশান সি রাইট অ্যান্সার। এবং এখান থেকে ব্যাখ্যাটা আমরা দেখব যে ভারতের প্রথম গভর্নর জেনারেল এটা হবে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। এবং বেন্টিঙ্ক এরপর যদি বলা হয় ভাইসরয়, প্রথম ভাইসরয় এটা হবে লর্ড ক্যানিং। এবং ক্যানিংয়ের আগে পর্যন্ত গভর্নর জেনারেল পদটি ছিল। তাহলে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এটিও হবে লর্ড ক্যানিং, কারণ ক্যানিং গভর্নর জেনারেল পদ উঠে যাওয়ার পরই ভাইসরয় হন। এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এটা লর্ড মাউন্টব্যাটেন হয়ে যাবে। এবং স্বাধীন ভারতের শেষ যে গভর্নর জেনারেল সেটি হবে চক্রবর্তী রাজা গোপালাচারী বা শ্রী রাজা গোপালাচারীও বলা হয়। নেক্সট 5 নম্বর প্রশ্নটি দেখব যে দ্বীন-ই ইলাহি কোন ব্যক্তি, নিম্নের কোন ব্যক্তি দ্বীন-ই ইলাহির সদস্য ছিলেন? এখানে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রাজা বীরবল দ্বীন-ই ইলাহির সদস্য ছিলেন। তার সঙ্গে জানবো যে দ্বীন-ই ইলাহিকে প্রবর্তন করেন সম্রাট আকবর 1582 সালে দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন এবং বীরবল, আবুল ফজল আর ফৈজি এই ধর্মমত প্রথম গ্রহণ করেন। তাদের মধ্যে প্রথম গ্রহণ করেছিলেন বীরবল। তাহলে দ্বীন-ই ইলাহির সদস্যকে রাজা বীরবল, এটিকে প্রচলন করেন আকবর। 1582 সালে দ্বীন-ই ইলাহি প্রবর্তন করা হয় এবং বীরবল, আবুল ফজল আর ফৈজি এই ধর্মমত গ্রহণ করেন। 6 নম্বর, বিচারক কিংসফোর্ডের উপরে হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন?
কিংসফোর্ডের উপরে হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, প্রফুল্ল চাকি কিংসফোর্ডের উপরে হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন। এই ছিল ইতিহাস থেকে ওই কটি কোশ্চেন এসেছিল। তোমরা যে কোশ্চেনটা দেখছো এটা হলো সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলিমিনারি এক্সামিনেশন 2018। এবার ভূগোল থেকে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি আলোচনা করি। ভূগোল থেকে প্রথমে ছিল যে দামোদর নদের উৎপত্তি কোথা থেকে হয়েছে। দামোদর নদের উৎপত্তি কোথা থেকে হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদের উৎপত্তি হয়েছে। ছোটনাগপুর মালভূমি থেকে মালভূমি থেকে দামোদর নদের উৎপত্তি হয়েছে। এর সঙ্গে আমরা ব্যাখ্যাটি দেখব। ব্যাখ্যাতে কি বলা হয়েছে যে দামোদরকে পশ্চিমবাংলার দুঃখের নদী বলা হয়। তাহলে পশ্চিমবঙ্গের দুঃখের নদী কাকে বলা হয়? দামোদরকে, এবং এর উৎপত্তি ছোটনাগপুর মালভূমি থেকে। নেক্সট কোশ্চেন আমরা দেখব 8 নম্বর কোশ্চেন। ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ। ভারতের সর্ববৃহৎ বাঁধ যার নাম হলো কি? সর্দার সরোবর বাঁধ। যে নদীর উপরে অবস্থিত সেই নদীটির নামও বলতে হবে, এবং এটা ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর। অপশানে রয়েছে, যে অপশানগুলো রয়েছে তার মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নর্মদা। অপশান ডি, নর্মদা নদীর উপরে সর্দার সরোবর বাঁধটি রয়েছে। এর সঙ্গে আমাদের ব্যাখ্যাতে আর একটু ডিটেলসে রয়েছে যে শতদ্রু নদীর ওপরে রয়েছে কি? ভাকরানাঙ্গাল। শতদ্রু নদীর ওপর রয়েছে ভাকরানাঙ্গাল প্রকল্প। নর্মদা নদীর ওপর রয়েছে সর্দার সরোবর বাঁধ। নম্বর কোশ্চেনটি দেখো। পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলোর সাথে জেলাগুলোর সঠিক সম্পর্ক স্থাপন করতে বলছে। তো বাঁদিকে কতগুলো নদীর নাম রয়েছে? 4টে নদী, এবং ডান দিকে কতগুলো জেলার নাম রয়েছে। তো এখানে আমাদের কোশ্চেনটা একটু উপরে তুলেন। তো এখানে আমাদের অপশান যে ডিটা রয়েছে, এই যে অপশান ডি, এটা আমাদের সঠিক উত্তর। অপশান ডিতে বলছে দেখো, একের সাথে সি কোনটা? কংসাবতী, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। কংসাবতী নদী পশ্চিম মেদিনীপুর। 2-এর সাথে ডি, তিস্তা হচ্ছে জলপাইগুড়ি। 3-এর সাথে এ, গঙ্গা মুর্শিদাবাদ। আর তোরসা 4 নম্বরটা কুচবিহার। বাকি থাকছে এটাই, তোরসা হচ্ছে কুচবিহার। তাহলে কি কি হলো? কংসাবতী পশ্চিম মেদিনীপুর, তিস্তা জলপাইগুড়ি, গঙ্গা মুর্শিদাবাদ, আর তোরসা কুচবিহার। তিস্তা জলপাইগুড়ি, তোরসা কুচবিহার, কংসাবতী পশ্চিম মেদিনীপুর। এ আমাদের সঠিক জোটটা হয়ে গেল। তারপর দেখব কী কোশ্চেন ছিল। তারপর আমাদের এসছে যে 10 নম্বরে, সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। খুব ভালো প্রশ্নটা। একমাত্র গ্রহ যেটা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। বাদবাকি সমস্ত গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। পশ্চিম থেকে পূর্ব অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, মানে ঘড়ির কাঁটার বিপরীতে, এরকম অ্যান্টি ক্লকওয়াইজ। আর আমার এখানে জানতে চেয়েছে একমাত্র গ্রহ যেটা পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, অর্থাৎ ক্লকওয়াইজ ঘোরে। এটা আমাদের অপশান অনুযায়ী না, এটা একটাই গ্রহ থাকে, সেটা হলো অপশান ডিটা হয়ে যাবে, শুক্র। এবং শুক্র গ্রহকে উষ্ণতম গ্রহ বলা হয়। শুক্র গ্রহ হয়ে যাবে যেটা একমাত্র গ্রহ যেটা ক্লকওয়াইজ ঘোরে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। এরপরে 11 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? ভারতের চিনির বাটি, সুগার কেন মিল কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ। তাহলে এখানে সঠিক উত্তর উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশকে চিনির বাটি বলা হয়। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যকে চিনির বাটি বলা হয়। ব্যাখ্যা রয়েছে দেখো, উত্তরপ্রদেশে ভারতের মধ্যে সবথেকে বেশি আখ উৎপন্ন হয়। সুগার কেন মানে আখ। আর কিউবাকে পৃথিবীর চিনির বাটি বলা হয়। ভারতের চিনির বাটি হলো উত্তরপ্রদেশ, আর কিউবা হলো পৃথিবীর চিনির বাটি। পৃথিবীর চিনির বাটি বলা হয় কিউবাকে।
এবং চিনি উৎপাদনে প্রথম স্থান অধিকার করছে কিন্তু মহারাষ্ট্র। চিনি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে মহারাষ্ট্র। আর পৃথিবীর মধ্যে চিনির বাটি হচ্ছে কিউবা। এরপর 12 নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? মাহি, তাপ্তি, নাকি তুঙ্গভদ্রা, নাকি নর্মদা? এখানে আমাদের সঠিক উত্তর হবে নর্মদা। নর্মদা নদীর উৎপত্তি হয়েছে অমরকন্টক থেকে। তার সঙ্গে দেওয়া রয়েছে দেখো, তাপ্তি মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। তাপ্তি নদীর উৎপত্তি হচ্ছে মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই মালভূমি বা মুলতাই উচ্চভূমি থেকে তাপ্তি নদীর উৎপত্তি হয়েছে। মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে উৎপত্তি হয়েছে নর্মদা নদীর। নর্মদা নদীর উৎপত্তি স্থলটি ইম্পর্টেন্ট, এটি হচ্ছে অমরকন্টক থেকে উৎপত্তি হয়েছে। আর তাপ্তি উৎপত্তি হচ্ছে মহাদেবের পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে। এরপর রয়েছে দেখো 13 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো, ভারতবর্ষের মাঝখান দিয়ে কোন অক্ষাংশ গেছে? কর্কট ক্রান্তি রেখা গেছে, কর্কট ক্রান্তি রেখা। এবং এই কর্কট ক্রান্তি রেখা যে 8টি ভারতের রাজ্যকে অতিক্রম করেছে সেগুলি হলো গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, এইসব রাজ্যগুলোর ওপর দিয়ে গেছে। আরেকবার বলছি, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এর একটা ট্রিক্স রয়েছে, কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। কর্কট মিত্র মানে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। কর্কট মানে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। মিত্র, মিত্র হচ্ছে মিজোরাম আর ত্রিপুরা। গামছা, গামছা হচ্ছে গুজরাট, মতে মধ্যপ্রদেশ, আর ছতে ছত্তিশগড়। গামছা আর পরা, পতে পশ্চিমবঙ্গ আর রতে রাজস্থান, আর ছতে ঝাতে ঝাড়খণ্ড। এখানে একটা নেই, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। গামছা গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। মধ্যপ্রদেশ এর ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। এরপর রয়েছে সংবিধান। 14 নম্বর প্রশ্ন, সংবিধান। ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্টের নাম কি? ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্টের নাম কি? সব থেকে পুরনো হাইকোর্ট, এটি হবে অপশান সি, কলকাতা হাইকোর্ট। সব থেকে পুরনো হাইকোর্ট কলকাতা হাইকোর্ট। দেখো, কলকাতা, বোম্বে, মাদ্রাজ, এই তিনটি জায়গাতেই 1862 সালে হাইকোর্টের প্রতিষ্ঠা হয়, কিন্তু তারিখগুলো আলাদা। 1 জুলাই হবে কলকাতা, 14 আগস্ট বোম্বে এবং 15 আগস্ট মাদ্রাজ। তাহলে তুলনা করলে কলকাতা হাইকোর্ট হচ্ছে সবার আগে প্রতিষ্ঠা হয়েছে। আর এলাহাবাদ হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছে 1866 খ্রিস্টাব্দে। 1 জুলাই, 14 আগস্ট, 15 আগস্ট। এরপর 15 নম্বর রয়েছে যে ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? ভাষার ভিত্তিতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? সর্বপ্রথম এটা হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে সর্বপ্রথম রাজ্য। এবং তেলেগু ভাষীদের জন্য 1953 সালের 1 অক্টোবর, তেলেগু ভাষী, তাহলে কোন ভাষা? তেলেগু ভাষা। 1953 সালের 1 অক্টোবর, 1953 সালের 1 অক্টোবর অন্ধ্র রাজ্য ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে অন্ধ্র রাজ্য বা অন্ধ্রপ্রদেশ। পরবর্তীতে যার নাম হয় অন্ধ্রপ্রদেশ। অন্ধ্র রাজ্য যা আত্মপ্রকাশ করে এর নাম হলো অন্ধ্রপ্রদেশ। সালটা কত? 1953 1 অক্টোবর। এরপর 16 নম্বর কোশ্চেন, যে নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 42তম সংশোধন। 42তম সংশোধনের দ্বারাই ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে। এবং 1976 সালের 42তম সংবিধান সংশোধন দ্বারা প্রস্তাবনায় কি বলা হয়েছে? 1976 সালে হয়েছিল 42তম সংবিধান সংশোধনটি, এবং এখানে বলা হয়েছে যে ধর্মনিরপেক্ষ সেকুলার এবং সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট এবং সংহতি
ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি, সংহতি, এই শব্দ তিনটা যোগ করা হয়েছে। এই শব্দ তিনটি যোগ করা হয়েছিল এই 42তম সংবিধান সংশোধনীতে। এরপর 17 নম্বরে দেখো, পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলেন? এবং না, কোশ্চেনটা রয়েছে এমন যে পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারে কত সময়ের জন্য? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 6 মাসের জন্য উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ চালাতে পারেন। এবং সংবিধানের 65 এবং 62 নম্বর ধারা এটা বলা রয়েছে। সংবিধানের 65 ও 62 নম্বর ধারা অনুযায়ী যদি কোনো রাষ্ট্রপতি মারা যান, উপরাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির কাজ 6 মাস অবধি চালাতে পারেন। 18 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো, ভারতের কোন রাজ্যে জম্মু কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্য রূপে, ভারতের কোন রাজ্য জম্মু কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্য রূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে? ভারতের কোন রাজ্য জম্মু কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্য রূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের জন্য নিজস্ব পতাকা চালু করতে চলেছে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কর্ণাটক নিজের রাজ্যের জন্য নিজস্ব পতাকা চালু করতে চলেছে। তারপর 19 নম্বর প্রশ্ন, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? ভারতীয় সংবিধান, এটা হয়ে যাবে অপশান ডি, আর্টিকেল 368 অনুযায়ী এই ভারতীয় সংবিধান সংশোধন করা যায়। এবং এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান সংশোধনী থেকে, দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতিটি। আর 360 নম্বর ধারা, এটাকে বলা হয় আর্থিক জরুরি অবস্থা, এটা রয়েছে 360 নম্বর। এবং 370 যেটা জম্মু কাশ্মীরের ছিল, এটা এখন বাতিল হয়ে গেছে। এরপরে আমরা দেখব অর্থনীতি থেকে কি কোশ্চেন ছিল। অর্থনীতি থেকে কোশ্চেনটি ছিল, নাবার্ড এই প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে জড়িত? নাবার্ড এই প্রতিষ্ঠানটা কিসের সঙ্গে জড়িত? সঠিক উত্তর হবে গ্রামের উন্নয়নের সঙ্গে নাবার্ড জড়িত। এটা একটা রুরাল ব্যাংক বলা যায়। নাবার্ডের ফুল ফর্ম হলো নাবার্ড এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়েছে? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটি প্রতিষ্ঠা হয় 1982 সালে। 1982 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে। একুশ নম্বর, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় একমাত্র 1 টাকা। 1 টাকা হচ্ছে ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়, বাদবাকি সব রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে। 1 টাকায় হচ্ছে ভারত এর অর্থমন্ত্রকের সই থাকে, সিগনেচার থাকে। ব্যাখ্যা, 1 টাকার নোট ও সমস্ত প্রকার কয়েন, 1 টাকার নোট আর সমস্ত প্রকার কয়েন হচ্ছে ভারত সরকার মুদ্রিত করে, বাদবাকি যত নোট রয়েছে সব রিজার্ভ ব্যাংকের দ্বারা মুদ্রিত হয় এবং সেখানে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকে। এরপর রয়েছে পদার্থবিজ্ঞান থেকে, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? টেলিযোগাযোগের জন্য যে তরঙ্গ ব্যবহার করা হয় সেটা হলো মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয় টেলিযোগাযোগের জন্য। টেলিভিশন ও রেডিও প্রোগ্রামের জন্য রেডিও ওয়েভ ব্যবহৃত হয়। টেলিভিশন ও রেডিও প্রোগ্রামের জন্য রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। তেইশ নম্বর রয়েছে, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা কি? গাড়ির হেডলাইটে যে দর্পণ ব্যবহার করা হয় তা কি দর্পণ? হেডলাইটে যে দর্পণটি ব্যবহার করা হয় সেটা হবে
অধিবৃত্তাকার অবতল দর্পণ, অপশান সি অধিবৃত্তাকার অবতল দর্পণ ব্যবহার করা হয়। এবং ব্যাখ্যা যে বাল্বকে ফোকাসে রাখা হয়, বাল্বকে ফোকাসে রাখা হয়, উত্তল দর্পণ গাড়ির পেছনের দৃশ্য দেখবার জন্য সাইড ভিউ মিরর বা রেয়ার ভিউ মিররে ব্যবহার করা হয়। অর্থাৎ লুকিং গ্লাসে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণ কী করে, কোনো বড় জিনিসকে ছোট করে দেয়, অর্থাৎ পিছনের যে বড় জিনিস, বড় এরিয়াটা আমি ছোট ওই লুকিং গ্লাসটার মধ্যে দেখতে পাবো। আর অবতল দর্পণ ছোট জিনিসকে বড় করে দেখায়। তাহলে কোশ্চেনটি ছিল আমাদের গাড়ির হেডলাইটে যে দর্পণ ব্যবহার করা হয়, উত্তর হয়ে যাবে অধিবৃত্তাকার অবতল দর্পণ, এবং এখানে বাল্বকে ফোকাসে রাখা হয়। 24 নম্বর কোশ্চেন, অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত যে বিজ্ঞান সেটা কী নামে পরিচিত? অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত যে বিজ্ঞান তাকে কি বলা হয়? তাকে বলা হয় আমাদের ক্রায়োজেনিক্স, অপশান সি ক্রায়োজেনিক্স বলা হয়। অতি নিম্ন তাপমাত্রায় যে সমস্ত ঘটনা হয় সেই ঘটনা সংক্রান্ত বিজ্ঞানকে বলা হবে, বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় ক্রায়োজেনিক্স। এরপর আমরা জীববিদ্যা থেকে যে প্রশ্ন আছে সেগুলো দেখব। রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর, অপশান বি রাইট অ্যান্সার। রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর। ব্যাখ্যাটি দেখব যে রোগ সংক্রমণকারী এবং যাদের দেহে জীবাণুর জীবনচক্রের যে কোনো দশা সম্পন্ন হয় তাদের ভেক্টর বলে। রোগ সংক্রমণকারী এবং যাদের দেহে জীবাণুর জীবনচক্রের যে কোনো দশা সম্পন্ন হতে পারে তাদের ভেক্টর বলে। যেমন স্ত্রী অ্যানোফিলিস মশা যা ম্যালেরিয়ার জীবাণু বহন করে, অর্থাৎ এটি একটা ভেক্টর। স্ত্রী অ্যানোফিলিস মশা, তাহলে এখান থেকে আরও একটি কোশ্চেন পেয়ে গেলাম যে ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে কারা? স্ত্রী অ্যানোফিলিস মশা। এবং রোগ সংক্রমণকারী পতঙ্গদেরই বলা হবে ভেক্টর। আরেকটা কোশ্চেন রয়েছে 26 নম্বর, পোলিও টিকা কে আবিষ্কার করেছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে জোনাস সাল্ক, অপশান এ জোনাস সাল্ক পোলিও টিকা আবিষ্কার করেন। এর সঙ্গে আমরা আরও কিছু জেনে নেব। লুই পাস্তুর কি আবিষ্কার করেন? পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন লুই পাস্তুর। কোনার্ড জুস এটি প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটার আবিষ্কার করেছিলেন কোনার্ড জুস। আর এলি হুইটনি ইনি কটন জিন্স আবিষ্কার করেছেন। কটন জিন আবিষ্কার করেছেন এলি হুইটনি। 27 মানুষের খুলি কত সংখ্যক হাড় দিয়ে তৈরি হয়? মানুষের মাথার যে খুলি সেটা কত সংখ্যক হাড় দিয়ে তৈরি হয়? এটার সঠিক উত্তর এখানে যা রয়েছে সেটা হলো 22টি। এবং ব্যাখ্যাতে কি বলা রয়েছে? ব্যাখ্যাতে বলা হচ্ছে যে মানুষের খুলি 8টি ক্রেনিয়াল হাড় আর 14টা ফেসিয়াল হাড় দ্বারা গঠিত। এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে কানে, মানুষের কানে তিনটে 6টা হাড় থাকে। মানুষের কানে তিনটে 6টা, সেটাও অনেক সময় অপশানে থাকে। অপশানে যদি 22-এর বেশি থাকে, 28টি থাকে, তাহলে তোমরা সেটাও অ্যান্সার করতে পারো। এরপর সাধারণ জ্ঞান থেকে যে কোশ্চেনগুলি ছিল, আঠাশ নম্বর UIDAI এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্ম হবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউনিক একজনের জন্য একটাই, যেটাকে বলে ইউনিক আইডেন্টিফিকেশন পরিচিতি অথরিটি অফ ইন্ডিয়া। ফুল ফর্ম UIDAI ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক তা হলো? কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক তা হলো? এটা আমাদের হবে স্পেন। রাফায়েল নাদাল হচ্ছে স্পেনের নাগরিক।
তারপর 30 নম্বর, নিম্নের ধ্রুপদী নৃত্যগুলোর সাথে ভারতের রাজ্যগুলোর সম্পর্ক স্থাপন করুন। যে ধ্রুপদী বাঁদিকে দেখো ধ্রুপদী রাজ্য রয়েছে, আর ডান দিকে এই বাঁদিকে হচ্ছে ধ্রুপদী নৃত্য, আর ডান দিকে রাজ্যগুলো রয়েছে, সম্পর্কটা স্থাপন করতে হবে। এখানে আমাদের অপশান সিটা রাইট অ্যান্সার, তাহলে সিটা আমরা মেলাবো। A4, এ হচ্ছে কি সাত্রিয়া, সাত্রিয়া কোথাকার হবে, অসম, সাত্রিয়া হয়ে গেল অসম। বি হচ্ছে 2 মোহিনী অট্টম, এটা আমরা খুবই কমন কোশ্চেন জানি যে মোহিনী অট্টম কোথাকার, মোহিনী অট্টম হচ্ছে কেরালা, এটা হয়ে গেল কেরালা। ভারতনাট্যম তো তামিলনাড়ু, তাহলে কুচিপুড়িটা বাকি থাকলো অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এরপর 31 নম্বর কোশ্চেন, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির যে সাংকেতিক নাম কি? হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? এটা আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, লিটল বয়। হিরোশিমাতে যেটা ফেলা হয়েছিল সেটার নাম হচ্ছে লিটল বয়। নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার সাংকেতিক নাম ছিল ফ্যাট ম্যান, ফ্যাট ম্যান হিরোশিমাতে। তার সঙ্গে যে রাখো এটা 6 এবং 9 আগস্ট, 6 আগস্ট হিরোশিমাতে আর 9 আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। হিরোশিমাতে যেটা ফেলা হয়েছিল সেটা হচ্ছে লিটল বয়, আর নাগাসাকিতে এটা হচ্ছে ফ্যাট ম্যান। কান ফিল্ম ফেস্টিভ্যাল এটা কোথায় অনুষ্ঠিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কান ফিল্ম ফেস্টিভ্যাল এটা হচ্ছে আমাদের অপশান এ, ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসব বা ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে থাকে। 33 নম্বর কোশ্চেন, বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন, বন্ধন এক্সপ্রেস একটি যাত্রীবাহী ট্রেন, এটি কোথা থেকে কোথায় চলাচল করে? বন্ধন এক্সপ্রেস কোথা থেকে কোথায় চলাচল করে? এটা হলো অপশান ডি, কলকাতা থেকে খুলনা, বাংলাদেশের খুলনা আর পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে চলাচল করে বন্ধন এক্সপ্রেস। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এটা কার লেখা? এটা লেখা হচ্ছে আমাদের অমর্ত্য সেন, নোবেল প্রাইজ বিজেতা অমর্ত্য সেনের লেখা দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। এর সঙ্গে আমরা কিছু বইয়ের নাম জেনে নেব এবং তাদের লেখকের নাম জেনে নেব। চেতন ভগত লিখেছেন যে 5 পয়েন্ট সামওয়ান, 5 পয়েন্ট সামওয়ান লেখা চেতন ভগত। তার সঙ্গে অরুন্ধতী রায় লিখেছেন দ্য গড অফ স্মল থিংস, এটাও ইম্পর্টেন্ট। দ্য গড অফ স্মল থিংস কার লেখা? অরুন্ধতী রায়, দ্য গড অফ স্মল থিংস। 5 পয়েন্ট সামওয়ান চেতন ভগত। আর এ প্যাসেঞ্জার টু ইংল্যান্ড এটা হচ্ছে N.C. চৌধুরী, নীরদ সি চৌধুরীর লেখা হচ্ছে এ প্যাসেঞ্জার টু ইংল্যান্ড। তারপর 35 নম্বর, সাইখম মীরাবাই চানু, মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হবে অপশান ডি, ভার উত্তোলন খেলার সঙ্গে যুক্ত। পুরো নামটা কি? সাইখম মীরাবাই চানু, তিনি ভার উত্তোলন খেলার সঙ্গে যুক্ত। এখানে নাই। ছত্রিশ নম্বর কোশ্চেন, কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? এটা হবে মোটর রেসিং খেলার সঙ্গে ফর্মুলা 1 যুক্ত। কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? মোটর রেসিং খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত। তারপরে 37 নম্বর কোশ্চেনটা, নিচের কোন দেশটি ব্রিক্স এর সদস্য নয়? ব্রিক্স এর সদস্য নয়, এটা হবে অপশান বি, কানাডা হচ্ছে ব্রিক্সের সদস্য নয়, কানাডা ব্রিক্সের সদস্য নয়। ব্রিক্সের সদস্য দেশগুলোর নাম হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকা। এই 5টি দেশ হচ্ছে ব্রিক্সের সদস্য, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। আটত্রিশ নম্বর কোশ্চেন, জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয়, জাল্লিকাট্টু এই খেলাটি জনপ্রিয় কোথায়, কোন রাজ্যে? এটা হবে অপশান এ, তামিলনাড়ুতে জনপ্রিয় খেলা হলো জাল্লিকাট্টু।
ঠিক আছে, পরের কোশ্চেন দেখছি। উনচল্লিশ নম্বর কোশ্চেন, কোন সিপিএমএফ বা সিএপিএফ, কোন সিপিএমএফ বা সিএপিএফ ইন্দো চীন সীমান্ত পাহারা দেয়? ইন্দো চীন সীমান্ত পাহারা দেয়, এটা হবে আমাদের আইটিবিপি, যার ফুল ফর্ম হলো ইন্দো তিবেতান বর্ডার পুলিশ। ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ইন্দো চীন সীমান্ত পাহারা দেয়। 40 নম্বর কোশ্চেন, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সমুদ্রের গভীরতা মাপার জন্য ব্যবহার করা হয় অপশান সি, ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা মাপার জন্য। এছাড়াও আরও কিছু রয়েছে, ওডোমিটার, এটা মাপা হয় গাড়ি দ্বারা অতিক্রান্ত দূরত্ব মাপার জন্য ওডোমিটার ব্যবহার করা হয়। গ্যালভানোমিটার ব্যবহার করা হয় ইলেকট্রিক কারেন্ট ডিটেক্ট করা, ইলেকট্রিক কারেন্টকে ডিটেক্ট করার জন্য গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। আর ক্রোনোমিটার, ক্রোনোমিটার ব্যবহার করা হয় সময় পরিমাপ করে কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করতে ক্রোনোমিটার ব্যবহার করা হয়। তাহলে কী কী ছিল আমাদের? ওডোমিটার, এটা হচ্ছে গাড়ি দ্বারা অতিক্রান্ত দূরত্ব। গ্যালভানোমিটার ইলেকট্রিক কারেন্ট নির্ণয় করা বা ডিটেক্ট করা, এবং ক্রোনোমিটার সময় পরিমাপ করে কোনো স্থানের দ্রাঘিমাকে নির্ণয় করতে ক্রোনোমিটার ব্যবহার করা হয়। সময় পরিমাপ করে কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করতে ক্রোনোমিটার ব্যবহার করা হয়। তারপর 41 নম্বর, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়টিকে কি বলা হয়? জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়, একে বলা হয় পলিওন্টোলজি। অপশান এ, পলিওন্টোলজি। জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে বলা হবে পলিওন্টোলজি। ব্যাখ্যা, আর্কিওলজি হলো পুরাতত্ত্ববিদ্যা। আর্কিওলজি, অপশান সিতে দেখা রয়েছে আর্কিওলজি, এটা হলো পুরাতত্ত্ববিদ্যা। এবং পাথরের উৎপত্তি ও গঠন নিয়ে বিজ্ঞানকে বলা হয় পেট্রোলজি। অপশান বিতে রয়েছে, এটা হচ্ছে পাথরের উৎপত্তি ও গঠন নিয়ে বিজ্ঞান, একে বলা হবে পেট্রোলজি। আর্কিওলজি পুরাতত্ত্ববিদ্যা গেল, পেট্রোলজি হচ্ছে পাথরের উৎপত্তি ও গঠন সংক্রান্ত বিজ্ঞান। এবং উদ্ভিদদেহের জীবাশ্মবিদ্যাকে বলা হয় অপশান ডিতে যেটা রয়েছে পলিওবোটানি। আর আমাদের জীবাশ্মবিদ্যা, উদ্ভিদদেহের জীবাশ্মবিদ্যাকে বলা হয় পলিওবোটানি, আর শুধু জীবাশ্মবিদ্যা হবে পলিওন্টোলজি। অপশান এ রাইট অ্যান্সার, জীবাশ্মবিদ্যা পলিওন্টোলজি। বিয়াল্লিশ নম্বর, উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? এটা হবে অপশান বি, অ্যাক্রোফোবিয়া। উচ্চতাজনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া বলা হয় উচ্চতাজনিত ভয়কে। এর সঙ্গে জানবো অ্যাংলোফোবিয়া, এটা হচ্ছে ইংল্যান্ডের মানুষদের অপছন্দ করা। ইংল্যান্ডের মানুষদের অপছন্দ করা হচ্ছে অ্যাংলোফোবিয়া। অপশান সিতে অ্যাগোরাফোবিয়া। অ্যাগোরাফোবিয়া হচ্ছে অ্যাগোরাফোবিয়া কিছু স্থান বা অবস্থা যা প্যানিক বা ভয়ের সৃষ্টি করে। অ্যাগোরাফোবিয়া হচ্ছে কিছু স্থান বা অবস্থা যেটা কী করে, প্যানিক বা ভয়ের সৃষ্টি করে। আমাদের কোশ্চেনটা কী ছিল যে 42 নম্বর, উচ্চতাজনিত ভয়, অ্যান্সার কী হলো অ্যাক্রোফোবিয়া। অ্যান্সারটি মনে রাখতে হবে অ্যাক্রোফোবিয়া। তার সঙ্গে আমরা জানলাম অ্যাংলোফোবিয়া, ইংল্যান্ডের মানুষদের অপছন্দ করা, এটাকে বলে অ্যাংলোফোবিয়া। অ্যাগারোফোবিয়া কিছু স্থান বা অবস্থাজনিত প্যানিক বা ভয় সৃষ্টি করে। আর আরেকটা রয়েছে আর্গোফোবিয়া। আর্গোফোবিয়া হচ্ছে যেখানে মানুষ পরিবেশকে ভয় করে, সেটা হচ্ছে আর্গোফোবিয়া। মানুষ যেখানে পরিবেশকে ভয় করে সেটা হচ্ছে আর্গোফোবিয়া।
এরপর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 43 নম্বর, নিম্নলিখিত কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনী মহড়া ভরুনা 2018-তে অংশ নিয়েছিল? কোথায় হয়েছে এটা? আরব সাগরে যৌথ নৌবাহিনী মহড়া, নাম কি? ভরুনা। এটাতে অংশগ্রহণ কারা কারা করেছিল? অবভিয়াসলি ভারত তো থাকবেই, ভারতের সঙ্গে ফ্রান্স ছিল। ভরুনা, ভারুনা। চুয়াল্লিশ নম্বর কোশ্চেন, পুলিৎজার পুরস্কার 2018 কে পেয়েছিলেন? এর সঠিক উত্তর দি নিউ ইয়র্ক টাইমস। দ্য নিউ ইয়র্ক টাইমস পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। পুলিৎজার পুরস্কার 2019 কে পেয়েছেন? ফিকশন দ্য ওভার স্টোরি, এ নভেল বাই রিচার্ড পাওয়ার্স। ফিকশন 2019 পেয়েছেন দ্য ওভার স্টোরি, এটা একটা নভেল রিচার্ড পাওয়ার্সের দ্বারা লেখা। পুলিৎজার পুরস্কার 2019। তারপর ছিল 45 নম্বর 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018 সেরা অভিনেতা কে নির্বাচিত হয়েছিলেন? এগুলো সেই সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখন আপডেটেড তোমাদের জেনে রাখতে হবে। তা আমি একবার পড়ে দিচ্ছি এগুলো কী ছিল। 2018-তে সেরা অভিনেতা ছিলেন ঋদ্ধি সেন, অপশন সি। এবং ব্যাখ্যা রয়েছে 66তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা আয়ুষ্মান খুরানা আর ভিকি কৌশল। কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালিত হয়? আন্তর্জাতিক যোগ দিবস, এটি একটি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এবং 21শে জুন, এই যেটাকে কর্কট সংক্রান্তি আমরা বলে থাকি, এই দিনটা হলো বিশ্ব মিউজিক ওয়ার্ল্ড মানে বিশ্ব সঙ্গীত দিবসও পালন করা হয় 21শে জুন। আন্তর্জাতিক যোগ দিবস, কর্কট সংক্রান্তি, পৃথিবী মানে উত্তর গোলার্ধের সব থেকে বড় দিন এটা 21শে জুন। এই দিনটা আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়। তারপরে সেঞ্চুরি ইজ নট এনাফ, এই বইটার রচয়িতা কে? এই বইটির রচয়িতা হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, সৌরভ গাঙ্গুলির লেখা এটা। এছাড়া রাহুল দ্রাবিড়ের লেখা বইটা রয়েছে, রাহুল দ্রাবিড় টাইমলেস স্টিল, ভিভিএস লক্ষণ 281 অ্যান্ড বিয়ন্ড। এবং সচিন তেন্ডুলকরের একটা ইম্পর্ট্যান্ট বই রয়েছে, প্লেয়িং ইট মাই ওয়ে, সচিন তেন্ডুলকার, প্লেয়িং ইট মাই ওয়ে। 48 নম্বর, নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার? নিচের ব্যক্তিবর্গের মধ্যে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার সেই সময় ছিলেন অপশান সি, ওম প্রকাশ রাওয়াত ছিলেন সেই সময়। এখন এবং তারপরে হয়েছিলেন সুনীল অরোরা। বর্তমানে সুনীল অরোরা কিন্তু আর নেই, বর্তমানে হচ্ছে সুশীল চন্দ্র, নির্বাচন কমিশনার হয়েছেন সুশীল চন্দ্র। 49 নম্বর কোশ্চেনটি ছিল, নিম্নের কোন কোম্পানি ভারতের $100 বিলিয়ন আইটি কোম্পানি হয়েছে? নিম্নের কোন কোম্পানি ভারতে প্রথম $100 বিলিয়ন আইটি কোম্পানি হয়েছে? এটা ছিল টিসিএস প্রথম $100 বিলিয়ন আইটি কোম্পানি হয়েছে। 50 নম্বর ছিল, ভাবা কবচ কি? ভাবা কবচ কি? ভাবা কবচ হচ্ছে এক ধরনের জ্যাকেটের নাম। ডিটেলসে দেখবো কি আছে। ভাবা কবচ হলো ভারতের সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট, যেটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড OFB অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড এর জন্য ন্যানো টেকনোলজি ভাবা অ্যাটমিক সেন্টার থেকে নেওয়া হয়েছে। এর জন্য ন্যানো টেকনোলজি ভাবা অ্যাটমিক সেন্টার থেকে নেওয়া হয়েছে। ভাবা একটা কবচ, কেমন কবচ? ভারতের সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট, যেটা অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের জন্য ন্যানো টেকনোলজি ভাবা অ্যাটমিক রিসার্চ থেকে নেওয়া হয়েছে।
মোট কথা একটা বুলেট প্রুফ জ্যাকেট। 51 নম্বর, নিচের কোন ব্যক্তিত্ব গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018 পেয়েছিলেন? এটা পেয়েছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018 পেয়েছিলেন। এই ছিল জিকে পার্টটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও সবার আগে তোমার কাছে পাওয়ার জন্য। ধন্যবাদ।